তো আজকের মতো আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের শো, এবং আজকে ভূত এফএমের প্রথম অতিথি হচ্ছেন আফরান ভাই। আমরা তার কাছে যাবো তার ঘটনার জন্য। আফরান ভাই, চলুন আপনার ঘটনায় যাই আমরা। থ্যাংক ইউ রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসেনার্স। লিসেনার্স, চলুন কথা না বাড়িয়ে ঘটনাতে চলে যাব। তো ঘটনা যেখানে ঘটেছিল সেখানে বেশ একটা রহস্যময় ব্যাপার রয়েছে। তো ঘটনাটি শুনলে বুঝতে পারবেন। মূলত আমাদের এই ইসলাম ভাই উনি ওনার এক দুলা ভাইয়ের কাছ থেকে ঘটনাটি শুনেছিলেন, আর ঘটনাটি ঘটেছিল বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সদস্যের সাথে। তো তার নামটি আমরা ছদ্মনাম ব্যবহার করছি। তার নাম আমরা দিলাম সাবের হোসেন। তো এই সাবের ভাই উনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সৈনিক ছিলেন। তো ঘটনাটি আরো এখন থেকে প্রায় 14 বছর আগের, 2010-11 সালের এরকম একটা সময় হতে পারে। তো এই যে সাবের ভাই উনি ওই সময়টাতে খুবই দুর্গম একটি এরিয়া, বাংলাদেশের পার্বত্য এলাকার মধ্যে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার একটি জায়গার সেনাবাহিনীর একটা ক্যাম্প ছিল। সেখানে উনি কর্তব্যরত অবস্থায় ছিলেন। তো সেখানে যারা দায়িত্ব পালন করেন তাদের তো একটা নির্দিষ্ট সময় পরপর ছুটি হয়, বা প্রত্যেকটা বাহিনীতেই একটা নিয়মতান্ত্রিক ভাবে কিন্তু ছুটি হয়। তো উনিও ছুটি পান বেশ কয়েকদিনের। তো উনি ওনার পরিবারের সাথে দেখা করতে যাবেন। উনি কিন্তু তখনও বিবাহ শাদী করেন নাই, অবিবাহিত ছিলেন। তো উনি যখন ক্যাম্প থেকে ছুটি নিয়ে মূল শহরের দিকে আসছিলেন, সেখান থেকেই উনি গাড়িতে করে অন্য জায়গায় যাবেন আর কি। তো উনি খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার সিন্ধুকছড়ি ইউনিয়নের আকবাড়ি পাড়া গ্রামে আসেন। গ্রামটি এতটাই সুন্দর ছিল যে সেই গ্রামের যিনি মেম্বার, ওখানে কিন্তু আসলে হেডম্যান বলে। তো ওখানে যে হেডম্যান ছিলেন, তো হেডম্যানের সাথে ওনার আগে থেকেই পরিচয় ছিল। আর গ্রামে উনি আসলে ওই হেডম্যানের সাথে পরিচয় থাকলে ওই গ্রামে উনি প্রথম আসছেন। কারণ হচ্ছে সেনা ক্যাম্পে কিন্তু বিভিন্ন এলাকার হেডম্যানরা আসেন, এসে তারা তাদের সমস্যার কথা বলেন আর্মিদেরকে। যখন এই সমস্যার কথাগুলো বলেন, আর্মি সদস্যরা তারা তাদের সাধ্য অনুযায়ী সেগুলো সমাধানের জন্য চেষ্টা করেন। তখন এই যে হেডম্যান উনি অনুরোধ করেন যে যেহেতু আপনি আসছেন, গ্রামটা আপনার খুব ভালো লেগেছে, আজকে রাতটা আপনি থেকে যান, কালকে না হয় চলে যাবেন। তো উনি সেটা সাদরে গ্রহণ করেন। আসলেই গ্রামটি থেকে যাওয়ার মতো। ওনার মনে হচ্ছিল যে এই গ্রামে আরো বহুদিন উনি থেকে যাবেন, কিন্তু সেটা তো সম্ভব নয়। উনি তো আসলে বাড়িতে যাওয়ার জন্যই বের হয়েছেন একটা গুছিয়ে। তো ওনার সাথে থাকা অন্য সদস্যরা যে কয়েকদিন ছুটি পেয়েছিলেন তারা কিন্তু চলে গিয়েছিলেন, কিন্তু উনি ওখানে রয়েছেন। মানে ওনার সাথীদেরকে বলেন যে উনি পরে আসবেন। তো সাথীরা দেরি না করে তারা চলে যায়, কারণ তখন তো তারা ক্যাম্প থেকে রিলিজ নিয়ে বের হয়েছে। নতুন করে তাদের কোনো ডিউটি নেই বা ফেরত আসতে হবে এমন কোনো তারা নেই। তো যে যার মতো তো চলে যাবেন, এটি স্বাভাবিক। তো ওই রাত্রে, দিনের বেলায় তো আসলে উনি ওখানে অবস্থান করেছিলেন। তো রাত হয়ে যায়। রাত হওয়ার পর উনি একটা জায়গায় যাবেন। দিনের বেলাতেই উনি শুনেছিলেন যে এই গ্রামেরই একদম প্রান্তে একটি বিশাল বট গাছ আছে, আর ওই বট গাছের থেকেই একটু সাইডেই একটা ছড়া বা ঝর্ণা রয়েছে। রাতের বেলা ঝর্ণার পানি যখন নিচে পড়ে, তখন নাকি এক ধরনের নীলাভ আভা, মানে নীলাভ আলো নাকি বোঝা যায় বা দেখা যায়। এই দৃশ্যটা নাকি খুবই সুন্দর, এটা উনি শুনেছিলেন। তো উনি ওই দৃশ্যটা দেখবেন বলে মনস্থির করলেন। ওই গ্রামে কিন্তু লোকজন বেশি না, 300 থেকে 400 মানুষ সর্বোচ্চ হবে। আর ওখানে সিংহভাগ মানুষই বৌদ্ধ ধর্মাবলম্বী। তো উনি তো রয়েছেন, হেডম্যান ওনাকে থাকার ব্যবস্থা করেছেন বেশ ভালোভাবেই বা সম্মানের সাথে উনি ছিলেন। রাতের বেলা উনি একা একা বের হয়েছেন। বের হওয়ার পর উনি আস্তে আস্তে হাঁটতে 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 ওই যেই বট গাছ আছে সেই বট গাছের কাছে চলে যান। জ্যোৎস্না রাত ছিল, মূলত এই কারণেই উনি রাতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন যে ওই ঝর্ণা বা ছড়াটা উনি খুব ভালোভাবে বুঝতে পারবেন, দেখতে পারবেন, সেই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। তো উনি তো হেঁটে হেঁটে যখন ওই বট গাছের কাছে এসেছেন, দেখেন বট গাছটা অনেক বড়, বেশ জায়গা নিয়ে বট গাছটা রয়েছে। বট গাছের যেই শেকড়গুলো, এগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর বট গাছের উপর থেকে দড়ির মতো যে শেকড়গুলো ঝুলে থাকে সেগুলো ঝুলে রয়েছে। তো এটা দেখে আসলে ওনার ভয় লাগছিল না, কারণ বহু সময় রাতের বেলা ওনাদেরকে পেট্রোল ডিউটি করতে হতো। এই জিনিসগুলো আসলে তাদের কোনো ভয়ের উদ্রেক করে না। তো উনি ওই ছড়ার দিকে যাচ্ছেন, মানে ঝর্ণার দিকে যাচ্ছেন। হঠাৎ করেই এই বট গাছের শেকড়ের কাছে উনি সাদা পোশাক পরিহিতা একজন নারী অবয়বকে দেখতে পান।
এই নারী অবয়বের চেহারাটা এতটাই সুন্দর ছিল যে মনে হচ্ছে তার চেহারার ভেতর থেকে আলো বের হচ্ছে, আর তার পোশাকটা এতটাই সাদা মনে হচ্ছে এই পোশাকটাও জ্বলছে, এত সাদা লাগছে তার কাছে, মানে চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো সাদা। তখন ওই সাবের ভাই জিজ্ঞেস করেন যে আপনি এত রাত্রে এখানে কি করছেন? তখন ওই মেয়েটি বলে যে আমি আসলে এই ঝর্ণা দেখতে আসছিলাম, তো একা একাই আসছিলাম, তো হঠাৎ করে আপনাকে দেখলাম, এই জন্য আমি এবার উঠে আসলাম। তো ওই মেয়েটার চেহারা এতটাই সুন্দর ছিল যে সাবের ভাই মুগ্ধ হয়ে শুধু তার দিকে তাকিয়েই আছেন। যাই হোক, একটা সময় বেশ কিছুক্ষণ কথাবার্তা হয়। এরপর সাবের ভাই বললেন যে আজ আর ছড়া দেখতে যাব না, রাত হয়ে গেছে, আর আপনার সাথে এখানে দাঁড়িয়ে কথা বলছি, গ্রামের লোকজন যদি এদিকে আসে দেখে বিষয়টা ভালো দৃষ্টিতে দেখবে না, কারণ আমি এই গ্রামের লোক নই। তো চলুন আপনাকে এগিয়ে দিই, তারপর আমি আমার জন্য যেই থাকার জায়গা করা হয়েছে সেখানে চলে যাব। তো মেয়েটাও রাজি হয়। তো দুজন একসাথে এগিয়ে এসে গ্রামের একটা জায়গায় এসে মেয়েটি বলে যে আপনি যেখানে যাচ্ছিলেন, যেখানে আপনার থাকার জায়গা দিকে চলে যান, আমার বাসা এই দিকে, আমি এদিকে চলে যাচ্ছি। তো দুজন স্বাভাবিকভাবে বিদায় নিয়ে দুই দিকে চলে যান। তো উনি চলে গিয়েছেন ভালো কথা, কিন্তু যাওয়ার পরেও ওনার শুধু বারবার ওই মেয়েটির কথা মনে আসছে, বারবার শুধু ওই মেয়েটার কথাই মনে আসছে। মানে এত অস্থিরতা ওনার মধ্যে কাজ করছে যে উনি আসলে ঘুমাতেই পারছেন না, খালি চিন্তা করছেন কখন সকাল হবে, কখন সকাল হবে, কখন ওই বটগাছটার কাছে আবার যাবো, আবার যদি তার সাথে দেখা হয়, এরকম চিন্তা করছেন আর কি। তো একটা সময় সকাল হয়ে যায়, তো উনি কি করেছেন, ওই বটগাছটার কাছে গেছেন। তো বটগাছটার কাছে যাওয়ার পর অবশ্য যাওয়ার আগে আর একটা ঘটনা ঘটে, সেটা হলো যে ওই যে যিনি হেডম্যান বা মেম্বার আর কি ওইখানকার, তো তিনি আবার বলেছিলেন যে আপনি কি রাতের বেলা ওই ছড়া দেখতে গিয়েছিলেন? তো উনি আবার মানে সাবের ভাই বলছেন যে না, আমি ছড়া পর্যন্ত আসলে যেতে পারি না, ওই বটগাছটা পর্যন্ত গিয়েই আবার ফেরত আসছি। তখন এই কথা শোনার পর ওই মেম্বার তার দিকে তাকিয়ে আছে যে আপনি বটগাছের কাছে গেছিলেন? তখন বলে হ্যাঁ গেছিলাম। তো তখন ওই মেম্বার বলছে আপনি তো আসলে নতুন মানুষ, আপনি তো বিষয়গুলো জানেন না, বটগাছটার কাছে যান না, আমরাও পারতপক্ষে ওদিকে যাই না। তখন কেন কি এইগুলো আসলে আসল বিষয় ওনারা বলেন নাই আর কি, কিন্তু আসলে ওনার মনের মধ্যে একটা প্রবল আকর্ষণ কাজ করছিল, সেই আকর্ষণটাই মূলত এই দিনের বেলাতেও তাকে ওই বটগাছটার কাছে নিয়ে যায়। তো উনি যখন বটগাছটার কাছে গিয়েছেন, যাওয়ার পর উনি দেখেন যে ওই মেয়েটা ওখানে আছে, মানে দিনের বেলায় আছে আর কি। তো রাতের বেলা দেখেছেন, এখন দিনের বেলা দেখে ওনার আরো ভালো লাগছে। দিনের বেলা একটা মানুষ স্বাভাবিকভাবে যেভাবে আমরা দেখি ঠিক ওইভাবে উনি দেখছেন। তো দেখার পর ওই মেয়েটার সাথে কথা বলছে, মেয়েটাকে জিজ্ঞেস করছেন, রাতের বেলা তো আসলে নামটা মতো কিছু জিজ্ঞেস করেন নাই, প্রথম দেখাতে এত কথা জিজ্ঞেস করলে আবার মাইন্ড করতে পারে চিন্তা করেন, জিজ্ঞেস করেন নাই। তো উনি জিজ্ঞেস করছেন যে আচ্ছা তোমার নাম কি? তখন ওই অবয়বটা বলছে বা ওই মেয়েটা বলছে আমার নাম হচ্ছে শেলি। তখন ওই অবয়বটা যখন নাম বলেছে, মানে এমন এক ধরনের একটা আকর্ষণ এই সাবের ভাইয়ের মধ্যে কাজ করছে, একটা পর্যায়ে এই সাবের ভাই বলে ফেলেন যে আচ্ছা আমি কি তোমাকে একটু ছুঁয়ে দেখতে পারি? যখনই এই কথা বলেছে তখনই ওই মেয়েটার চেহারার মধ্যে একটা পরিবর্তন চলে আসছে। পরিবর্তনটা এমন, ওই মেয়েটার চোখটা অনেক বড় বড় হয়ে যায়, মানে অনেক বড় বড় চোখে তাকিয়েছে, মনে হচ্ছে মুহূর্তের মধ্যে ওই চোখটা লাল টকটকে হয়ে গেল এবং চেহারার মধ্যে প্রচন্ড একটা রাগ ফুটে উঠেছে। তখনই এই সাবের ভাই বুঝতে পারলেন যে আসলে এই কথাটা বলার কারণে মেয়েটি খুব রাগ করেছে। তো উনি বললেন আচ্ছা ঠিক আছে, না না আমার ভুল হয়েছে, আমার এই কথাটা বলা উচিত হয়নি। এরপরে মেয়েটি স্বাভাবিক হলো, স্বাভাবিক হয়ে আরো কিছু কথাবার্তা বললেন, ওই বটগাছটা শেকড়ের ওখানে বসলেন। বসার পর কয়েকটা কথা বলার পর হঠাৎ করে ওই মেয়েটা ঠিক বানরের মতো ওই বটগাছটার একটা বড় ডালে উঠে গেল তার চোখের সামনে। উনি চিন্তা করলেন কি ব্যাপার, মহিলা মানুষ এইভাবে এত তাড়াতাড়ি গাছে উঠতে পারে নাকি? তো উনি অবাক হয়ে তাকিয়ে দেখছেন, উনি দেখছেন যে ওই মেয়েটা বটগাছটার ডালে একটা ডালে উঠে গেল এবং ওই ডালে উঠে বসে তার দুই হাতটা লম্বা করে দিয়ে এই সাবের ভাইয়ের দুই হাতের যে বাহু সেখানে ধরে ফেললো, খপ করে ধরে ফেললো, ধরে সাবের ভাইকে এক টানে ওই ডালেই উঠিয়ে নিল। উঠিয়ে নেওয়ার পর বলছে যে সাবের, এবার তুমি বুঝতে পারছো আমি কিন্তু মানুষ না। এরপরে সাবের ভাই দেখেন যে ওই মেয়েটা একটা হাসি দিল। এই হাসিটা যে ভয়ঙ্কর ছিল বিষয়টা কিন্তু এরকম না, একটা সুন্দর হাসি দিয়েছে, কিন্তু
তার সাথে মাত্র ঘটে যাওয়া এই ঘটনার প্রেক্ষিতে উনি সেন্সলেস হয়ে যান, মানে ওই ডালের উপরে সেন্সলেস হয়ে যান। এদিকে ওনার যখন জ্ঞান ফেরে, উনি তখন দেখেন উনি ওই যে হেডম্যান বা মেম্বার, তার বাড়িতে উনি শুয়ে আছেন, আশেপাশে ওই গ্রামেরই বেশ কিছু লোকজন রয়েছে। তা যখন জ্ঞান ফেরে তখন তাকে জিজ্ঞেস করা হয় যে আপনাকে তো বলছিলাম যে বট গাছের ওদিকে যাবেন না, তো আপনি ওদিকে গেছিলেন কেন? তখন উনি বলতেছেন যে আমি তো ওই যে শেলি নামের একটা মেয়ের সাথে কথা বলতে গেছিলাম, আমি তো গত রাত্রে ওকে দেখছি। তখন একে অন্য দিকে তাকায় মানে অবাক হয়ে যাচ্ছে যে শেলি, সর্বনাশ, আপনি তো সেই ভয়ঙ্কর ডাইনির খপ্পরে পড়েছেন। এই ডাইনির খপ্পরে পড়ে অনেকেই জীবন হারিয়েছে। এই গাছে থাকে, আমরা নিজেরাই তো দিনের বেলায় ভয় ওইদিকে যাওয়ার সাহস পেয়ে, আপনি রাতের বেলা গেছেন ভালো কথা, আপনাকে নিষেধ করলাম ওইদিকে যাইতে, আপনি আবার গেছেন। আপনাকে কই পাইছি জানেন আমরা? বলে তো কোথায় পাইছেন? বলে বট গাছের একদম উপরের দিকে দেখি আপনি ভাসতেছেন, ওইখান থেকে আমার গ্রামের কয়েকজন লোক সাহস করে আপনাকে ধরে নিয়ে আসছে, এবং ধরে আনার সময় কিন্তু তারাও বড় ধরনের বিপদে পড়তে পারত, কিন্তু তারা কোনো বিপদে পড়েনি। আপনি নিজেই একটা বড় বিপদ ডেকে এনেছেন। আপনি যদি এইখানে আর বেশিক্ষণ অবস্থান করেন, আপনার আরো বিপদ হতে পারে, আপনি দ্রুত আপনার গন্তব্যের দিকে চলে যান। তো উনি এই কথা শোনার পর খুবই মানে অবাক হয়েছেন। বিষয়টা এরকম না, কারণ উনি নিজের চোখেই তো দেখেছেন যে আসলে ওই অবয়বটা মানুষ ছিল না। তো উনি ওইখান থেকে ওনার বাড়িতে চলে যান। বাড়িতে চলে যাওয়ার পরেও সারাক্ষণ শুধু ওই শেলির কথাই তার মনে পড়ে। সারাক্ষণ মানে যেখানে বসেন, উঠে যান, গল্প করেন, মানে কোনো কিছু তার মন নাই, শুধু ওই শেলির কথাই মনে পড়ে। কারণ যতই সে ওই মানুষ না হোক কেন জানি তার কথাই তার বারবার মনের মধ্যে ঘুরে ফিরে আসে। তো ছুটি কাটিয়ে উনি আবার ওনার কর্মস্থলে ফেরেন। এর মধ্যে ওনার মিশনে যাওয়ার জন্য ডাক চলে আসে। তা আফ্রিকার একটা দেশ সিয়েরা লিওন, এই সিয়েরা লিওনে উনি মিশনে চলেও যান। মিশনে যাওয়ার জন্য ওনাদের যে স্বাস্থ্য পরীক্ষা হয় সেগুলোতে উনি ফিট, ঠিকঠাক মতোই নির্ধারিত সময়ে ওনাদের পুরো ইউনিটটা সিয়েরা লিওনে চলে যায়। তো সিয়েরা লিওনে যাওয়ার পর খুব স্বাভাবিকভাবেই সবকিছু চলছিল আর কি। আর ওই যে শেলির সাথে দেখা বা এই সিয়েরা লিওনে আসা, এর মধ্যে কিন্তু মানে তারপর মিশনের জন্য ডাক আসা, এর মধ্যে প্রায় বলা চলে যে 6 মাস পার হয়ে গেছে। মানে শেলির সাথে দেখা, তারপর আবার তার কর্মস্থলে যোগদান করা, মিশনের নাম আসা, মিশনে যাওয়া, এর ভিতরে 6 মাস গেছে আর কি। তো উনি যখন সিয়েরা লিওনে আছেন, ওখানে কিন্তু তাদের বেস ক্যাম্প আছে একটা, আর অন্যান্য কিছু ক্যাম্প আছে, তাদের রেগুলার পেট্রোল ডিউটি করতে হয়, বিভিন্ন ধরনের কাজ করতে হয়। এর মধ্যে কিন্তু তাদের স্বাস্থ্য যেন ঠিক থাকে, ফিটনেস ঠিক থাকে, দৌড়াদৌড়ি করতে হয়, এবং সেই সাথে মাঝে মাঝে ফায়ারিংও কিন্তু করতে হয়। এটা তাদের একটা রেগুলার প্র্যাকটিস। উনি একদিন হয়েছে কি, উনি অন্য একটা ক্যাম্প, ওনাদের বেস ক্যাম্প থেকে আর একটু সাইডে আর একটা ক্যাম্প আছে, সেইখানে উনি অবস্থান করছিলেন। ওই সময় ওনার বিশ্রামের সময় ছিল, ওনাদের আর একটা টিম বাইরে ওরা একটা কাজ করছিলেন আর কি। তো ওনার কোনো কারণে ওনার তাঁবু থেকে বাইরে বের হওয়ার প্রয়োজন হয়। তো উনি কি করেছেন, তাঁবু থেকে যেই না বাইরে বের হয়েছেন তখনই দেখেন ওই যে শেলি দিনের আলোতেই দাঁড়িয়ে আছে তাঁবুর বাইরে। আফ্রিকার এই দেশে এই অবয়বটাকে দেখে উনি তো প্রচন্ড ভয় পান, আবার দৌড়ে উনি ওনার তাঁবুর মধ্যে চলে আসেন। উনি ছটফট করতে থাকেন, কিন্তু কাউকে তো বলতে পারছেন না, কারণ আর্মিতে কিন্তু এই সমস্ত বিষয় যদি বলা হয় তাহলে তার ক্যারিয়ারের জন্য বড় ধরনের ক্ষতি হবে। আর্মিতে কিন্তু এই ধরনের ব্যাপারগুলো শুধু আর্মি না, যারা আইন শৃঙ্খলার প্রয়োগকারী সংস্থা আছেন বা এই ধরনের কাজের সাথে যারা জড়িত আছেন দেশ রক্ষার কাজে, তাদের মুখে কিন্তু এই ধরনের কথাবার্তা শোনাটা শোভনীয় নয়। সত্য হলেও সেটা শোভনীয় নয়। তো উনি তো বসে আছেন ক্যাম্পের মধ্যে, এসে ভয় পাচ্ছেন, কিন্তু বাইরে থেকে যে কোনো ডাক আসছে বিষয়টা এরকম নয়। কিছুক্ষণ পর আবার উনি বাইরে বের হওয়ার চিন্তা করেন, বাইরে বের হন, কিন্তু তখন আর কাউকে উনি দেখেন না। উনি চিন্তা করছেন দীর্ঘ এই 6-7 মাস পর হঠাৎ করে আবার এই জিনিসটা তার সামনে আসলো। এই 6-7 মাসে কিন্তু বিভিন্ন ব্যস্ততায় অনেকটাই এই শেলিকে উনি ভুলতে বসেছিলেন, কিন্তু আবার হঠাৎ করে তার সামনে চলে আসে এই জিনিসটা। উনি ভয় পেয়েছেন, আবার এই শেলির প্রতি তার একটা অদ্ভুত আকর্ষণ কাজ করছে। ওই রাত্রে উনি ওনার তাঁবুতে ঘুমিয়ে আছেন। হঠাৎ করে ঘুমের ভিতরে বুকের উপর প্রচন্ড চাপ অনুভূত হয়। উনি তাকিয়ে দেখেন, মানে চোখ খুলেছেন, তাকিয়ে দেখেন যে ওনার বুকের উপরে হাঁটু গেড়ে একটা অবয়ব বসে আছে। সেই অবয়বটা সাদা কাপড় পরা, খুবই সুন্দর দেখতে, আর সেটা আর কেউ নয়, সেটা সেই শেলি।
আমরা নামাজের সময় আত্মাহিয়াতুস সুরতে ঠিক যেভাবে বসি না, ওইভাবে বসে আছে। আর ওইভাবে শুধু বসে থাকলেও তো একটা কথা ছিল, এই অবয়বটা কিছুটা ঝুঁকে পড়ে এই সাবের ভাইয়ের দিকে এমন ভাবে তাকিয়ে আছে, তার মাথা থেকে এবং তার ফেস থেকে সাবের ভাইয়ের ফেসের মধ্যবর্তী দূরত্ব কয়েক ইঞ্চি হবে। তো যখনই চোখ খুলে দেখেছেন শেলি, উনি কিন্তু কথা বলতে পারছেন না বা নড়াচড়া করতে পারছেন না। তো শেলিকে দেখার পর উনি ভয় পেয়েছেন, এটা সত্য, কিন্তু ভয়টা আরো বেড়ে যায়। কারণ হলো হঠাৎ করে শেলির চেহারায় একটা অদ্ভুত পরিবর্তন আসতে থাকে। চেহারাটা অনেক ভয়ঙ্কর হয়ে যায়, বিভৎস হয়ে যায়। এটা দেখার পর উনি চিৎকারও করতে পারছিলেন না, বুকের উপর প্রচন্ড চাপ উনি অনুভব করছিলেন। তো একটা পর্যায়ে উনি দেখেন যে ওই অবয়বটা ওখানে নেই। তবে অদ্ভুত ব্যাপার সেটা হচ্ছে ওই অবয়বের চেহারা কখনো ভয়ঙ্কর দেখা যায়, কখনো আবার সেই শেলির চেহারার মধ্যে দেখা যায় স্বাভাবিক সুন্দর চেহারা, ওরকম দেখা যায়। উনি এই যে সমস্যা, এই সমস্যা যে ফেস করছেন, এটা ওনার আশেপাশে কাউকে উনি বলতে পারছেন না। উনি চিন্তা করলেন কাউকে না কাউকে তো এটা বলা দরকার, কারণ এই বিদেশে এসে কোন বিপদে উনি পড়লেন এখন আবার নতুন করে। এগুলো যদি সমাধান না করা যায় তাহলে তো আরো ভয়ঙ্কর বিপদ হয়ে যাবে। উনি চিন্তা করলেন যে কাউকে না কাউকে তো বলতেই হবে, কিন্তু কাকে বলা যায়, যার কাছে বললে এই বিষয়ের গোপনীয়তাটা ঠিক থাকবে। তখন উনি ওনাদেরই সিনিয়র কিন্তু খুব কাছের এক বড় ভাই, তার কাছে বিষয়টা শেয়ার করেন যে ভাই এই ব্যাপার, আমি তো এই যে এরকম একটা সমস্যায় পড়ছি, আপনি কাউকে বললেন না, এমনিতে আমাকে একটু বলেন কিভাবে সমাধান পেতে পারি। তো ওই বড় ভাই আসলে ওনার মতো করে কিছু দোয়া দরুদ পড়তে বলে দিলেন, উনি যেগুলো জানতেন বা ছোটবেলা থেকে শুনেছেন এই ধরনের সমস্যায় পড়লে যেগুলো করতে হয়। কিন্তু ঘটনা যেটা ঘটে সেটা হচ্ছে এই বড় ভাই উনি একটা কাজ করে বসেন, সেটা হলো যে ওনাদের ওই ক্যাম্পের দায়িত্বে থাকা একজন সার্জেন্ট, এই সার্জেন্টকে এই সাবের ভাইয়ের বিষয়টা বলে ফেলেন। সার্জেন্ট এই বিষয়টা বলার পর এখানে একটা বড় ধরনের সমস্যা সৃষ্টি হয়। সেটা হলো এই সার্জেন্ট তাকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন যে তোমার কি সমস্যা। তো এরই মধ্যে ঘটে আর একটা ঘটনা, সেটা হলো পরের দিন তার ফায়ারিং ছিল। তো ফায়ারিং রেঞ্জে যখন নিয়ে যাওয়া হয় তাদের সামনে একটা টার্গেট থাকে, ওই টার্গেটে ফায়ার করতে হয়। তখন সাবের ভাইও অন্যদের সাথে সাথে ফায়ার করতে প্রস্তুতি নেন, তার যেই রাইফেল ছিল সেটা দিয়ে উনি ফায়ার করবেন। তো উনি যখন টার্গেটে উনি তাক করেছেন, হঠাৎ করে দেখেন টার্গেটের ওই জায়গায় ওই শেলির অবয়বটা দাঁড়িয়ে আছে। এখন উনি তো গুলি করতে পারছেন না, ওদিকে তার যিনি কমান্ড দিচ্ছেন সাবের ভাইয়ের, তো বলছে সাবের শুট শুট, আশেপাশে সবাই শুট করছে কিন্তু সাবের ভাই শুট করতে পারছেন না। উনি দেখছেন ওই অবয়বটা তার টার্গেটের ওই জায়গায় দাঁড়িয়ে আছে। তো বারবার বলার পরেও উনি যখন শুট করছিলেন না, তখন তার যেই অফিসার তার সন্দেহ লাগে এই ঘটনা কি, বারবার বলার পরেও ও করছে না, সামনে তো কোনো মানুষ নাই যে আমি মানুষকে শুট করতে বলছি, এটা তো আমাদের রেগুলার প্র্যাকটিস, এরকম তো কখনো হয় না, এটা তো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব না, রাইফেলেও কোনো সমস্যা নেই, এমনটা কেন করলো। তখন ওই সার্জেন্ট আবার বলে যে স্যার ওর মনে হয় মানসিক সমস্যা দেখা দিচ্ছে, এই ঘটনা। এই কথা শোনার সাথে সাথে চারদিকে চাউর হয়ে যায় যে তার এরকম মানসিক সমস্যা দেখা দিয়েছে। তখন তাকে 3 দিনের ছুটি দিয়ে ওইখানকার যেই মেডিকেল ক্যাম্প রয়েছে সেখানে তাকে পাঠানো হয়। তো সেখানে পাঠানোর পর রাতের বেলা কিন্তু তার ওই সমস্যাটা হতো, গভীর রাতের বেলা হঠাৎ করে তার বুকের উপর কোনো কিছু একটা চেপে বসতো, আর সেই জিনিসটা যখন চেপে বসতো উনি নড়াচড়া করতে পারতেন না, আর সেই জিনিসটা চেহারা কখনো ভয়ঙ্কর কখনো স্বাভাবিক এরকম ভাবে উনি দেখতেন। তো দেখা গেল যে রাতের বেলা যখন উনি এই ধরনের আচরণ করতেন, কারোর সাথে কথা বলার চেষ্টা করছেন এটা সেটা, তখন ওইখান থেকে তাকে আনফিট ঘোষণা করা হয় যে সে এই মিশনের জন্য আনফিট। তাকে মাত্র 3 মাসের ব্যবধানে, মানে উনি মিশনে গিয়েছেন 3 মাসও হয় নাই, মানে এরকম একটা সময় টময় হবে আর কি। তো যেখানে তাদের দীর্ঘ একটা সময় কাজ করার কথা, মানে আর্থিক বেনিফিটও এখানে আছে, সেখানে 3 মাসও পার হলো না, তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। বাংলাদেশে শুধু পাঠিয়ে দেওয়া হয়েছে বিষয়টা এরকম নয়, তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তো পরিবারের সদস্যদের কাছে যখন ওনারা বিশেষ করে উনি সব বিষয় খুলে বলেন, কারণ পরিবারের সদস্যরা তো জিজ্ঞেস করেছে কেন তোমাকে যাওয়ার অল্প কিছুদিনের মাথায় ফেরত পাঠানো হলো, তো উনি বলেন যে এই ঘটনা, আমার সাথে এরকম সমস্যা চলছে। তখন ওনার পরিবারের সদস্যরা ভালো একজন হুজুরের কাছে যান। হুজুরের কাছে যাওয়ার পর হুজুর যখন সব কথা শোনেন, সব কথা শোনার পর বেশি সময় নেন নাই, অল্প সময়ের মধ্যে উনি জানান যে এই যে সাবের, সে ওই যে খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের আগবাড়িপাড়া গ্রামের ওই বট গাছের কাছে যখন গিয়েছিল, ওই বট গাছে 3টা ডাইন থাকে। তবে এই 3টা ডাইনের মধ্যে
একটা হচ্ছে ভালো, যার নাম শেলি, কিন্তু অন্য যে দুটো আছে তারা যে বোন বিষয়টা এরকম না, কিন্তু অন্য দুটো খুবই ভয়ঙ্কর। এরা মানুষকে আকৃষ্ট করে, কিন্তু ওই যে দুইজন, এই দুইজন হলো মানুষকে মেরে ফেলে। আর এই শেলি সে ভালো, সে মানুষকে মারে না, কিন্তু অন্য দুইজন শক্তিশালী তার থেকে তুলনামূলক, যার ফলশ্রুতিতে সে অন্য দুইজনের সাথে পেরে ওঠে না। এই শেলি এই সাবেরকে ছাড়বে না, সেই সাথে এই দুইটা ডাইনও সাবেরকে ছাড়বে না। সাবেরকে এই দুইটা ডাইন মেরে ফেলবে, কিন্তু শেলি তাকে রক্ষা করার চেষ্টা করছে। শেলি যদি না থাকতো তাহলে ও ওই আকবাড়িপাড়া গ্রাম থেকে সুস্থ শরীরে ফিরতে পারতো না, ওখানেই সে মারা যেত। তো এই বিষয়গুলো বলেন, এবং উনি বলেন যে ভালো খারাপ এখানে বড় বিষয় নয়, বিষয়টা হচ্ছে যে এই তিনটাকেই সাবেরের কাছ থেকে ছাড়াতে হবে। তো হুজুর উনার মতো করে উনি ট্রিটমেন্ট শুরু করেন। একটা পর্যায়ে ওই তিনটাকে উনি হাজির করতে সক্ষম হন। হাজির করার পর বিশেষ করে যারা দুষ্টু বা খারাপ যে দুইটা ডাইন, তারা তো বলে যে না, ওকে না মেরে যাব না, আর ওকে এদেরকে মারাই হচ্ছে আমাদের কাজ। তখন হুজুর বলেন যে সে কাজ তো হবে না, যেহেতু আমার কাছে চলে আসছে এই রুগী, তোদেরকে তো মারতে দিব না, কারণ তোদের কি ব্যবস্থা করা যায় সেটা আমি করছি। এরপরে হুজুর ওই দুটো ডাইনকে আটকিয়ে ফেলেন কোনোভাবে। এরপর শেলিকে হাজির করেন। তো শেলি হাজির হওয়ার পর বলছে যে হুজুরকে অনুরোধ করছে যে হুজুর, আসলে আমি ওর কখনোই খারাপ চাই নাই, সেটা আপনিও জানেন, আর আমি ওর খারাপ চাইও না, চাবও না কখনো, কিন্তু আপনার কাছে একটা বিশেষ অনুরোধ, সেটা হচ্ছে যে আমি এই সাবেরকে ছেড়ে কোথাও যেতে চাই না, আমি ওর কাছেই থাকতে চাই। তবে আমার উপস্থিতির কারণে বা আমার কারণে ওর ব্যক্তিগত জীবন, চাকরি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনের কোনো ধরনের কোনো বিঘ্ন ঘটবে না, আমি কথা দিচ্ছি। এবং আমি ওর বিন্দু মাত্র কোনো ক্ষতি করবো না, ওর না, ওর মা বাবার না, ওর ভাই বোনের না, ও বিয়ে শাদী করবে, ও স্বাভাবিকভাবে জীবনযাপন করবে, ওর স্ত্রীর আমি ক্ষতি করবো না, ওর বাচ্চা কাচ্চা হলে তাদেরকে আমি ক্ষতি করবো না, আমি কথা দিচ্ছি। হুজুর প্রথম দিকে রাজি না হলেও, কারণ হুজুর জানতেন যে এগুলো সাথে থাকলে কোনো না কোনো সমস্যা হয়, কিন্তু ওই শেলি জিনটা খুব উন্নয় বিনয় করে, এবং হুজুর খবর পান যে শেলি জিন তো সবসময় মানুষের উপকার করারই চেষ্টা করেছে। এরপরে হুজুর বলে, আচ্ছা ঠিক আছে, তোমাকে অনুমতি দিলাম, কিন্তু মনে রেখো। তো সেও কথা দেয় যে সে কখনোই এই সাবের ভাইয়ের সাথে এমন কোনো আচরণ করবে না বা এমন কোনো কাজ করবে না যার ফলে সাবের ভাইয়ের ক্ষতি হতে পারে। তো এরপর যখন এই বিষয়ে ওয়াদা ঠিক হয়ে যায়, তো সাবের ভাই পরিপূর্ণভাবে সুস্থ হন। সাবের ভাইয়ের সাথে কিন্তু কোনো ধরনের কোনো ঘটনা এরপর থেকে ঘটেনি। সাবের ভাই 2012 সালের দিকে বিয়ে করেছেন, ওরা কিন্তু এখন কয়েকজন সন্তানও আছে। তবে সবচেয়ে অবাক করা ব্যাপার হলো যে সাবের ভাইয়ের সাথে মাঝে মাঝে সেই শেলি জিনটি এসে দেখা করে। সাবের ভাইয়ের স্ত্রীও সেটা জানেন, এমনকি সাবের ভাইয়ের বাচ্চাদের জন্য নাকি সেই শেলি জিনটা মাঝে মাঝে ফল মূল মিষ্টি নিয়ে আসে, সাবের ভাইয়ের স্ত্রীর জন্যও নিয়ে আসে। তো এই বিষয়টা আসলে পারিবারিকভাবে তারা জানেন। সাবের ভাইয়ের সাথে মাঝে মাঝে সাক্ষাৎ হয়। তো এইভাবেই চলছে, এখনো এটা চলছে। তবে সাবের ভাই কিন্তু একদম সুস্থ, স্বাভাবিক, কোনো ধরনের সমস্যা তার মধ্যে নেই। তবে উনি ওনার নামটা এই কারণে গোপন করেছিলেন যে একবার উনি বিশ্বাস করে ওনারই খুবই কাছের এক বড় ভাইকে এই বিষয়টা বলার পর তার ক্যারিয়ার বা আর্মি ক্যারিয়ারে কিন্তু বড় ধরনের একটা বিপর্যয় নেমে এসেছিল। এই জন্য উনি চান না যে অনেকগুলো বিষয়, বিশেষ করে উনি আসলে ওনার আসল নামটা, উনি বর্তমানে কোথায় আছেন, কোন ইউনিটে আছেন, কোন রেজিমেন্টে আছেন, বা কোন পদাতিক ডিভিশনের আন্ডারে আছেন, টোটাল বিষয়টাই আসলে উনি হাইড করতে চাচ্ছেন। আর আমরা সিয়েরা লিওন বলেছি, এই সিয়েরা লিওন যে দেশটা, উনি মূলত সিয়েরা লিওনেও যান নাই, তবে সিয়েরা লিওনেরই আশেপাশের কোন একটা দেশে গেছেন, এটা বলি আমি, কারণ আসলে অনেকগুলো বিষয় আমরা একটু এড়িয়ে গিয়েছি। তো এই কারণেই মূলত নিশ্চয়ই লিসেনাররা বুঝতে পারছে যে কেন এই ব্যাপারগুলো আসলে আমরা কিছুটা হাইড করেছি। তো আশা করছি ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইসলাম ভাইকে, আসলে উনি প্রতিনিয়ত আমাদেরকে বেশ দারুণ দারুণ ঘটনা উপহার দিয়ে যাচ্ছেন। আশা করছি আপনার কাছ থেকে এভাবে আরো অনেক ঘটনা। তো এই ঘটনাটি ওনার এক আপুর কাছ থেকে সংগ্রহ করেছেন, তার নাম হচ্ছে নার্গিস। এই নার্গিস আপু ঘটনাটি যেভাবে এই লিখন ভাইকে বলেছেন, তার ভাষ্য অনুযায়ী আমরা এই ঘটনাটি উপস্থাপন করব। ঘটনাটি ঘটে 2010 সালের দিকে, আর ঘটনাটি মূলত যাকে কেন্দ্র করে হয়েছিল তিনি এই নার্গিস আপুর খালা, তার নাম সালমা। এই সালমা খালাকে কেন্দ্র করে ঘটেছিল। এই সালমা খালা এই নার্গিস আপুর নানার ভাইয়ের মেয়ে।
তো খালা আর উনি ছিলেন সমবয়সী, ছোটবেলা থেকেই নানার বাড়িতে আসলে এই সালমা খালার সাথে লেখাপড়া, খেলাধুলা, বলতে গেলে খালা আর ওনার সাথে ছিল খুবই ভাব। তাকে একদিন না দেখলে এই নার্গিস আপু থাকতে পারতেন না। সালমা খালার পরিবার খুব একটা সচ্ছল ছিল না। তার বাবা নদীতে বড়শি দিয়ে মাছ ধরতেন, যতটুকু পেতেন সেটি বাজারে বিক্রি করে কোন রকমের সংসার চালাতেন। 2010 সালে ওনাকে, মানে সালমা আপার কথা বলছি না, নার্গিস আপুকে ওনার মা বাবার সাথে ঢাকায় চলে আসতে হয়। তো সালমা খালাকে বিদায় জানিয়ে উনি তো ঢাকায় চলে আসছেন। এরপর একই বছরের 6 মাস পর, মানে ঢাকায় চলে আসেন 6 মাস পর, শুনে যে এই সালমা খালা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। খবরটা শুনে নার্গিস আপুর আসলে বিশ্বাসই হচ্ছিল না, কারণ তার এত কাছের একজন বান্ধবী, খালা হলেও তার বান্ধবী, এভাবে মারা যেতে পারে। ওনার মাথায় আকাশ ভেঙে পড়েছে। পুরোপুরি উনি আসলে বিশ্বাসই করতে পারছিলেন না এই খবরটা। দ্রুত উনি ওনার মা বাবার সাথে বাড়িতে গিয়েছেন। তো বাড়িতে গিয়ে ওই খালাকে শেষ দেখবেন, দেখার জন্য মনটা ছটফট করছিল, কিন্তু ওই পরিবারের সদস্যরা কোনোভাবেই কাউকে লাশটা দেখতে দিতে চাচ্ছিল না। কারণ আসলে এই নার্গিস আপু তো উনি খুব যে বড় হয়ে গেছেন, প্রাপ্তবয়স্ক হয়ে গেছেন, বিষয়টা এরকম না। এই লাশটা দেখে উনি ভয় পেতে পারেন। সত্যি তাই হয়েছিল। সালমা খালাকে দেখে উনি আসলেই ভয় পেয়েছিলেন। চিরচেনা হাসি খুশি এই সালমা খালাকে দেখে উনি এতটাই ভয় পেয়েছিলেন। আসলে ভয় পাওয়ার কারণ কি ছিল? কারণ হচ্ছে সালমা খালার মুখটা দেখতে ছিল ফ্যাকাশে, চোখগুলো বড় বড় করে খোলা ছিল, জিহ্বাটা অনেকটাই বেরিয়ে এসেছে, যে কেউ দেখলেই আসলে ভয় পাবে। সালমা খালার মৃত্যুর দিন তার বাবা তাকে বলেছিলেন যে উনি আর একা সংসার চালাতে পারছেন না, মাছও তেমন পাচ্ছিলেন না, সংসারে টানাটানি পড়েছে। তাই এই সালমা খালাকে লেখাপড়া না করে যেন মানুষের বাড়িতে গিয়ে তিনি কাজ করেন, এই বিষয়টা আসলে বলেছিলেন। কিন্তু সালমা খালা এই বিষয়টাতে সম্মতি দেন নাই। উনি আসলে লেখাপড়াটা চালিয়ে যেতে চাচ্ছিলেন। এদিকে আসলে আরো একটা ব্যাপার, সেটা হলো সালমা খালার বড় ভাই এবং তার মেজ বোন কোন একটা কারণে ভিন্ন ভিন্ন সময় দুজনেই নাকি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিলেন। তাদের পরিবারে সালমা খালার বাবা ছাড়া উপার্জনক্ষম আর কোনো ব্যক্তি ছিলেন না। তো সালমা খালা তো আসলে লেখাপড়া চালিয়ে যেতে চান, উনি এখন মানুষের বাড়িতে গিয়ে কাজ করবেন, এটা আসলে কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। তো তার বাবার সাথে কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে তার বাবা তাকে গায়েও হাত তোলে। তো খালা সেদিন অনেক কান্নাকাটি করে রাত্রে ভাত না খেয়ে শুয়ে পড়ে। সকালবেলা খালার মা তাকে খুঁজে পাচ্ছিলেন না। পরে তাকে বাড়ির পেছনে লিচু গাছের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে থাকতে দেখেন তার মা। উনি তো এটা দেখে এক চিৎকার করে অজ্ঞান হয়ে যান। তার চিৎকার শুনে সবাই ওদিকটাতে গিয়ে এই সালমা খালাকে ফাঁসি দেওয়া অবস্থায় দেখতে পান। খালার মা অজ্ঞান হয়ে নিচে পড়ে আছে। সবাই খালার মাকে ধরাধরি করে নিয়ে যায় ঘরে, আর খালার বাবা আরো কিছু লোকজন মিলে খালার লাশটা নামায়। বাড়িতে কান্নার রোল পড়ে যায়। পুলিশকে জানানো হয়নি, কারণ তারা এই সমস্ত ঝামেলায় যেতে চাচ্ছিল না, কারো প্রতি তাদের কোনো অভিযোগ ছিল না। খালার লাশকে গোসল করানো হয়। খালার লাশ দেখতে ছিল খুবই ভয়ঙ্কর, চোখগুলো বড় বড় করে খোলা ছিল, মুখ থেকে জিহ্বাটা অনেকটাই বের হয়ে এসেছিল। অনেকে দেখে ভয় পেয়েছিল, তাই আসলে লাশটা অন্য কাউকে দেখাতে দিতে তারা চাচ্ছিলেন না। যত দ্রুত সম্ভব দাফন কাফন করার চেষ্টা তারা করছিলেন। তারপরেও আত্মীয় স্বজন তো আসবে, তাই না, দূর দূরান্ত থেকে। তো কবর দেয়া হয়। আত্মীয় স্বজন আসার পরে কবর দিয়ে যে যার মধ্যে তো বাড়িতেও চলে যায়। এদিকে আসলে খালার মা কোনো মতে মানতে পারছিলেন না মেয়ের এই ভয়ঙ্কর মৃত্যু। মূলত কবরস্থানে কবরস্থ করার ওই রাত থেকেই শুরু হয় সমস্যা। রাতে ওই রাতেই আর কি, কবরস্থানের পাশ দিয়ে দুইজন বাড়ি যাওয়ার সময় চিকন গলায় কান্নার আওয়াজ শুনতে পায়। তারা খেয়াল করে দেখে কবরস্থানের ভেতর থেকে কান্নার শব্দ আসছে। তারা দেখতে পায় কবরস্থানের ভেতর সাদা কাপড় পরে কে যেন বসে আছে এবং সে ফুপিয়ে ফুপিয়ে খাচ্ছে। তারা দুজনেই প্রথমে ভয় পান। তারা ভাবেন এত রাতে মহিলা মানুষ কবরস্থানে কাঁদবে কেন। কৌতূহলবশত তারা এগিয়ে গিয়ে বিষয়টি ভালো করে লক্ষ্য করার চেষ্টা করেন। তারা একটু কাছে গিয়ে বলেন যে ওখানে কে কাছে কে। এই কথা বলার পর হঠাৎ করে কান্নার শব্দটা বন্ধও হয়ে যায়। এদিকে শুনশান নীরবতা কাজ করছে চারদিকে। তারা তো বেশ ভয় পেয়েছেন। একজন আবার বলে ওঠে তখন, এই ওখানে কাঁদছেন কেন? তো এই কথা শোনার পর কোনো উত্তর আসে না। তারা দুজন ভয় পেলেও একটু এগিয়ে যাওয়ার সাথে সাথে কান্নার শব্দটা আবারও শুরু হয়। হঠাৎ করে আবার কান্নার শব্দ শুনে তাদের বুকের মধ্যে ধক করে ওঠে। তারা অবশ্য ভয় না পেয়ে ওই অবয়বটির আরো একটু কাছে যায়। দেখতে পায় তারা যে একটি মেয়ে মানুষ সাদা কাপড়ে পরে হাঁটু ভাঁজ করে
মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এটি দেখে তারা মারাত্মক ভয় পায়। এটা দেখে তারা বুঝতে পারে যে আমরা ভয়ঙ্কর কোনো কিছু খপ্পরে পড়ে গেছি। দুজনে যেইরা পেছনের দিকে ঘুরে দৌড় দেবে, ঠিক তখনই ওই অভাবটা মাথা তুলে তাদের দিকে তাকায়, এবং তারা যেটা দেখে এটা কখনোই কেউ দেখতে চাইবে না, কারণ তারা দুজনেই দেখে এটা আগেও না, আজ দুপুরে কবরস্থ করা এই সালমা খালা। সালমা খালার মুখটা কবরস্থ করার আগে ঠিক যেমনটা ছিল এখন তেমনটাই দেখা যাচ্ছে, তবে চোখগুলো ছিল লাল টকটকে। জিহ্বাটা দেখে মনে হচ্ছে কমপক্ষে 1 হাত বের হয়ে ঝুলে আছে, আর মুখমণ্ডলটা ছিল খুবই ভয়ঙ্কর রকমের ফ্যাকাশে। এটা দেখে দুজনে তো চিৎকার করতে করতে ওই গ্রামের এক বাড়িতে ঢুকে একজন তো অজ্ঞান হয়ে যায়, আর একজন চিৎকার করতেই থাকে। চিৎকার শুনে ওই বাড়ির সদস্যরা বের হয়ে দেখে যে একজন মাটিতে পড়ে আছে আর একজন চিৎকার চেঁচামেচি করছে। এটা দেখে বাড়ির লোকজন তাকে শান্ত করার চেষ্টা করে, আর অজ্ঞান হওয়া লোকটিকে ধরে ঘরে নিয়ে যায়। বাড়ির সদস্যরা তারা চিনতে পারে তারা তো ওই দুইজন ওই গ্রামেই ছিল। তো ওই যে লোকটা যে চিৎকার করছিল তাদের চিৎকার আশেপাশের অনেকে কিন্তু জেগে গিয়েছিল। সবাই তাদেরকে শান্ত করে, জ্ঞান ফেরায়। একজন তো অজ্ঞান হয়ে গেছে, জ্ঞান ফেরায়। জ্ঞান ফেরানোর পর একটু স্বাভাবিক হয়ে তাদের সাথে ঘটনা যেটা ঘটেছে সেটা তারা বলেন আর কি। তো ঘটনা শুনে সবাই তাদেরকে সান্ত্বনা দিয়ে বাড়িতে দিয়ে আসেন। তারপর সবাই যে যার বাড়িতে গিয়ে শুয়ে পড়েন। ঘটনা কিন্তু এখানেই শেষ নয়, মূলত ঘটনা এখান থেকে শুরু। পরের দিন রাতে শুরু হয় বিভীষিকাময় এক রাত। সেই রাতে এই সালমা খালার চাচা এই কান্নার শব্দ শুনতে পেয়ে বলেন, এই বাহিরে কে কাঁদছে? এই কথা শোনার সাথে সাথে কান্নাটা থেমে গেল। চারিদিকে শুনশান নীরবতা, কোথাও কোনো শব্দ নেই। মাঝে মাঝে ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছে। মিনিট খানিক পর আবার কান্নার শব্দ। এবার ওই চাচা কোনো কথা না বলে দরজা খুলে বাইরে যান, এবং বাইরে বেরিয়ে যা দেখবে দেখতে পান, এটা দেখার জন্য আসলে কেউই প্রস্তুত থাকে না। উনি দেখলেন যে ওনার উঠানের পাশে একটা মেয়ে কাপড় পরে দাঁড়িয়ে আছে। চাঁদের আলোতে স্পষ্ট দেখতে পেলেন যে ওই অবয়বটির চুল থেকে অনবরত পানি পড়ছে। লম্বা চুলওয়ালা কোনো মানুষ গোসল করার পর তার চুল যেভাবে টকটক করে পানি পড়ে, ঠিক ওইভাবেই চুলগুলো থেকে পানি পড়ছে। চোখ দুটো লাইটের মতো জ্বলছে, আর মুখ থেকে জিহ্বাটা বেরিয়ে আসছে অনেকটা। আর এটা আর কেউ নয়, এটা সেই সালমা খালা। তো সালমা খালার চাচা এটা দেখে তো ভয় চিৎকার দিয়ে দরজা লাগিয়ে দিয়েছেন। তো এরপরেও কিন্তু কান্নার শব্দ উনি শুনেছেন, কিন্তু উনি আর কোনো শব্দই করেন নাই, চুপ করেছেন। উনি চিৎকার দিয়েছেন, ওনার ঘরের লোকের বলছে কি হয়েছে, বলছে কিছু হয়নি, এর নিদুর স্বপ্ন এটা বলছেন। তো যাই হোক, ওই রাতেই এই যে নার্গিস আপু, তার সাথে একটি ঘটনা ঘটে। তো ওরা তো ঢাকা থেকে এসে ওনার নানা বাড়িতে সেই রাতটা থাকে নাকি। ওনার নানার অবস্থা যে বেশি ভালো ছিল তা না, থাকার জন্য একটিমাত্র ঘর ছিল। তো ওনারা বাড়িতে আসায় নানা নানি আর ওনার মামা ঘরের বাইরে বারান্দায় ঘুমানোর সিদ্ধান্ত নেন, আর নার্গিস আপু ওনার মা বাবা ঘরে ছিলেন। নানা নানি আর তার মামা তো বাইরে ছিলেন আর কি। অনেক রাতে হঠাৎ করে ঘরের পেছন দিক থেকে কান্নার আওয়াজ আসতে থাকে। এই আওয়াজে এই নার্গিস আপুর ঘুম ভেঙে যায়। কান্নার আওয়াজটা এতটাই তীব্র ছিল যে সবারই ঘুম ভেঙে যায়। তখন এই নার্গিস আপুর নানিকে নার্গিস আপু বলতে শোনেন যে, এই সালমা, তুই নার্গিসকে ভয় দেখাতে আসছিস কেন? ও তো ছোট মানুষ, ও ভয় পাবে। নার্গিস না তোর প্রিয় বন্ধু, চলে যা। এই কথা বলার সাথে সাথে কান্না থেমে যায়। বাকি রাতে আর কান্নার আওয়াজ শোনা যায় না। তো যাই হোক, সকালে উঠে নানিকে জিজ্ঞেস করা হয় যে, কি ব্যাপার নানি, তুমি কি বললা? তখন নানি বলেন যে সালমার আত্মা সবাইকে ভয় দেখাচ্ছে। ওই রাতে নাকি অনেকেই, ওই গ্রামের অনেকেই এই কান্নার শব্দ শুনেছে। তারপর গ্রামের সবাই মিলে আলোচনা করে মসজিদের ইমাম সাহেবকে ডেকে আনা হয়। তিনি সব শুনে বলেন যে আসলে মানুষ মারা গেলে আত্মা তো আসতে পারে না, কোন দুষ্টু শক্তি এই কাজ করছে। তো এরপর ইমাম সাহেব উনি এই সালমা খালার আর একটা গায়বানা জানাজা পড়ান, আর ওনার রুহের মাগফিরাতের জন্য গ্রামের গরিব মিসকিনদেরকে খাবার খাওয়াতে বলেন, ওনার পরিবারকে সাধ্যমতো দান খয়রাত করতে বলেন। যদি সাধ্য না থাকে গ্রামের সকল মানুষের কাছ থেকে চাঁদা তুলে প্রয়োজনে এটা করতে হবে। তো সেটাই করা হয়, অতি দ্রুতই সেটা করা হয়। আর এরপর থেকে আল্লাহর রহমতে এই সালমা খালার মৃত্যুর পর যে সমস্যাটা সৃষ্টি হয়েছিল সেটা আজ পর্যন্ত সেটা আর কেউ কখনো দেখেনি বা শোনেওনি। এমন একটা অবস্থা হয়েছিল নাকি যে ওই গ্রামের ছোট বাচ্চারা ভাত খেতে না চাইলে মায়েরা বলতো, এই তাড়াতাড়ি খা, সালমা আসবে কিন্তু। তো এটি ছিল ঘটনা। নার্গিস আপুর নানি মারা গিয়েছেন, যিনি ওই যে বলেছিলেন ওই রাত্রে যে নার্গিসকে তো তুই খুব ভালোবাসতি, তুই আবার ওকে ভয় দেখাচ্ছিস কেন। উনি মারা গিয়েছেন। নার্গিস আপুর নানির জন্য নার্গিস আপু দোয়া চেয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ ওনার ভুল ত্রুটি ক্ষমা করুন, জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। প্রিয় লিসেনার্স, আশা করছি
ঘটনাটি আপনাদের ভয়ে শিহরণ জানাতে সক্ষম হয়েছে। আসলে এরকম আত্মহত্যা যারা করে এরপরে দেখা যায় তাদের রূপ ধরে আসে বা বিভিন্ন ধরনের সমস্যা আমরা দেখতে পাই। বিভিন্ন ঘটনার শেষে কিন্তু বলেছি যে মানুষ মারা গেলে তারা বারজাখের জীবনে চলে যায়, আর ফেরত আসার কোনো সুযোগ নেই। আর এই যে অবয়বগুলোকে আমরা দেখি, অনেকে বলেন যে মানুষ মারা যাওয়ার পর 40 দিন তাদের আত্মা ঘোরাফেরা করে। ইম্পসিবল, এটা হয় না কখনোই। মারা যাওয়ার পরপরই আত্মা বারজাখের জীবনে চলে যায়। তাহলে এইগুলো মানুষ কেন দেখে? এটা জিনেদের কাজ, জিনেরাই এই জিনিসগুলো দেখায়। তখন মানুষ মনে করে যে আত্মা এসেছে, সে ঘুরে বেড়াচ্ছে, অপমৃত্যু হয়েছে, তার আত্মার মুক্তি হচ্ছে না, এটা সেটা বিভিন্ন ধরনের কুসংস্কার আমাদের মধ্যে চালু আছে। কিন্তু সত্য এটাই, মানুষ মৃত্যুর পর বারজাখের জীবনে তাদের আত্মা চলে যায় আর কখনোই ফেরত আসতে পারে না। এটাই সত্য, এটাই আমাদের আকীদা, এটাই আমাদের বিশ্বাস। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ মুকুল খান। উনি বর্তমানে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হেমায়েত উদ্দিন বীর বিক্রম সড়ক মিরপুর 1 ঢাকায় রয়েছেন। তো চলুন ঘটনায় চলে যাই। তো উনি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার প্রধান গেটের পাশে একটা ছোট্ট এলাকা যুদ্ধাহত ও শহীদ পরিবার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের একজন স্থায়ী নিবাসী। তোর ছোটবেলা কেটেছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা এবং বাংলাদেশ জাতীয় উদ্ভিদ উদ্যানে ছোটাছুটি করে। তো উনি স্বভাবগতভাবেই ছোটবেলা থেকে খুব চঞ্চল এবং প্রাণবন্ত প্রকৃতির। চিড়িয়াখানা এবং বোটানিক্যাল গার্ডেন ঘুরে বেড়ানো, সকল পশুদের সাথে দুষ্টামি, মাছ ধরা, ফল পেড়ে খাওয়া ইত্যাদি ওনার দৈনন্দিনের অভ্যাস। স্কুল ফাঁকি দিয়ে প্রতিনিয়তই উনি এসব কাজ করতেন। ওরা দুই ভাই এক বোন। ওনার মা বাবা উভয় সরকারি চাকরিজীবী। ওনার বাবা ঢাকা জজ কোর্টে চাকরি করেন এবং ওনার মা তৎকালীন বিডিআর মানে আজকের যে পিজিবি, তো এই হসপিটালে কর্মরত ছিলেন। মিরপুরে ওনার কর্মকাণ্ড এবং ওনার যে ভবিষ্যৎ কি হবে এটা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েন ওনার মা বাবা, এবং ওই চিন্তা থেকেই আসলে ওনার নানার বাড়ি গেন্ডারিয়াতে চলে আসেন। সূত্রাপুর থানায় খুব পরিচিত একটি স্থান হলো আঞ্জুমান মফিদুল ইসলাম কবরস্থান। এই কথা বলার কারণ হচ্ছে ঘটনা বুঝতে সুবিধা হবে। আঞ্জুমান মফিদুল ইসলাম যেটা, এই আঞ্জুমান মফিদুল ইসলাম কবরস্থান থেকে 7 থেকে 8 পা বাড়ালেই ওনার নানার বাসা। তো ওনার নানার বাসায় একটু বিবরণ দিতে হবে, কারণ হলো বোঝার সুবিধার্থে। তো ওনার নানার যে বাড়িটা, এই বাড়িটা আরবি হরফ যেটা আইন আছে, এই আইনটাকে যদি উল্টো করা যায়, মানে নিচের অংশটুকু উপরের দিকে নিয়ে যায়, কেমন যেন একটা শেপ হয় না, ওই রকম আর কি। তো ওই শেপের মধ্যে যেটা বড় অংশ, এই বড় অংশটা ওনার নানার এবং ছোট অংশটা একজন মুক্তিযোদ্ধার। তো নানার বাড়িটায় 3টা বড়ই গাছ, 4-5টা পেয়ারা গাছ এবং একটি আতাফল গাছ রয়েছে। বাড়িটার ঠিক পেছনে একটি মস্ত বড় আম গাছ, যা উভয় বাড়ির 1/3 ছাদ একদম ঢেকে ফেলেছে। মুক্তিযোদ্ধার যে বাড়িটা, এই বাড়িটায় শুধু একটি পরিবার থাকে। আর স্কুল রয়েছে, স্কুলটা দেখার জন্য আবার যিনি ছিলেন তিনি আবার থাকতেন। সারাদিন হই হুল্লোড় থাকলেও সন্ধ্যার পরে একদম শুনশান নীরবতা। আর এদিকে ওনার নানার বাসায় ওনার খালারা আর ওনার বড় খালার এক ভাই ছিল, তার নাম হলো ইলিয়াস মামা আর কি। তো তার পরিবারে 3 পরিবারই আর কি থাকতেন। আর এই বাড়িটা একটা সময় বিহারিতে ছিল। তো মুক্তিযুদ্ধের সময় এখানে অনেকেই নিহত হয়েছেন, অনেকে আত্মহত্যাও করেছেন বলে কথিত আছে। তো ওনার নানা, মানে এই মুকুল ভাইয়ের নানা, খুবই অল্প মূল্যে এসে এই বাড়িটা ক্রয় করেন, অল্প মূল্য দিয়ে আর কি বাড়িটা কিনতে সক্ষম হয়েছিলেন। এই বাড়িটা খুব পুরাতন। উপরের সিলিং থেকে মাঝে মাঝে সিমেন্টের আস্তরণ খসে খসে পড়তো। কেউ যদি খুবই অল্প ওজনের হয়, এমনকি 15-20 কেজি ওজনেরও হয়, সে যদি ছাদের উপরে হাঁটে তাহলেও নিচ থেকে পায়ের আওয়াজ নাকি স্পষ্টই বোঝা যেত। উনি গেন্ডারিয়া উচ্চ বিদ্যালয়ে ক্লাস 7-এ ভর্তি হন ওখানে এসে। তো ওনারা যদি এসেছেন বা যে সময় আর কি ওনারা আসেন আর কি, তো এরপরের দিন ওনার খালা ওনাকে বলে দিয়েছিলেন যে রাত 12টার পরে কেউ যেন বাসা থেকে বের না হয়, এখানে নাকি সমস্যা আছে। প্রথম দিকে উনি মনে করেছিলেন যে চুরি ডাকাতির সমস্যা হবে হয়তো, কিন্তু ওনার এই ধারণা আসলে বেশি দিন টেকেনি। এবার আসি সেই ইলিয়াস মামার কথায়। এই ইলিয়াস মামা পেশায় ছিলেন একজন ট্রাফিক সার্জেন্ট। একদিন উনি কোনো একটা কাজে অনেক দেরি করে বাড়িতে ফেরেন। ওই দিন হয়তো বা ভিআইপি মুভমেন্ট ছিল, যার কারণে ওনার আসতে দেরি হয়ে যায় বা রাস্তায় অনেক যানজট ছিল, এরকম কোনো কিছু একটা হবে আর কি। তো রাত প্রায় 1:30 বেজে যায় আনুমানিক। তো রাত 1:30 বাজে উনি তো মানে মেইন গেটে দাঁড়িয়ে অনেকক্ষণ ডাকাডাকি করছেন, কিন্তু রাত বেশি হওয়ায় আসলে ওনার স্ত্রী মানে মামি উনি ঘুমিয়ে গিয়েছিলেন। আর ফোন দিলেও ফোন ধরছিলেন না।
ঘুমিয়ে গেছেন তো উনি সিদ্ধান্ত নেন যে দেয়াল টপকে ভিতরে ঢুকে করেছিল সেটা ঢুকেও যান। তো গেট থেকে তার রুমের দূরত্ব 20 থেকে 25 পা হবে সর্বোচ্চ। গেট টপকে তিনি যখন হাঁটা ধরলেন, 3-4 পা হাঁটার পর তিনি খেয়াল করলেন তাকে পেছন থেকে কি যেন করুণ সুরে ডাকছে, বলছে, ইলিয়াস দাঁড়া, আমাকে নিয়ে যা। ইলিয়াস সবাই কণ্ঠস্বর শুনে পেছন দিকে তাকান, কিন্তু কাউকে দেখতে পান না। তো তিনি মনের ভুল ভেবে আবার হাঁটা শুরু করেছেন। এবার 7-8 পা এগোতে তিনি খেয়াল করেন যে আশেপাশের বাতাস অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে এবং সেই একই রকম ভাবে করুণ সুরে কে যেন আবার তাকে পেছন থেকে ডাকছে। এবার বলছে, ইলিয়াস তোকে না আমাকে নিয়ে যেতে বললাম, দাঁড়া আমি আসছি। এই বলে পট্ট হাসি দিয়ে ভয়ঙ্কর ভাবে শব্দ করছে। এবার তো ইলিয়াস মামা ভয় পেয়ে গিয়েছেন। উনি সাথে সাথে আবার পেছন থেকে ফিরে তাকিয়েছেন। এবার উনি কাউকে দেখতে পান না। তিনি যখন আবারও কিছুটা পথ এগিয়েছেন, মানে কয়েক কদম পা ফেলেছেন, তখন উনি খেয়াল করলেন বা অনুভব করলেন কেউ তার যে ইউনিফর্ম যেটা পরা রয়েছে এটা ধরে টান দিয়েছে। এবার উনি পেছন দিকে তাকিয়েছেন। এবার উনি কাউকে দেখেন না, শুধু একটা গরম বাতাস অনুভব করছেন। তখন তিনি বুঝতে পেরেছেন কোনো ভয়ঙ্কর কিছু তার পিছু নিয়েছে, উনি অশুভ কোনো কিছু পাল্লায় পড়েছেন। তো উনি দ্রুত এগিয়ে যেই না দরজায় টোকা দেবেন, ওই মুহূর্তে উনি খেয়াল করেন আশেপাশে সব গাছ কিছু ভেঙে ফেলছে, সবকিছু তছনছ করে ফেলছে, আর সেই সাথে অট্ট হাসি ভেসে আসছে। কে যেন তার নাম ধরে ডাকছে, ইলিয়াস তুই দাঁড়া, তোকে না বলেছি আমাকে নিয়ে যা। এইবার মামা আবারও পিছন দিকে ফিরে থাকেন। পুলিশ তো সাহস আর যাই হোক একটু অন্য মানুষের থেকে একটু বেশি ভাবে স্বাভাবিকভাবে, আসলে যারা এরকম পুলিশ আর্মি যারা চাকরি করেন ওনাদের আসলে এই ভয়টার গুলো তুলনামূলক অন্যান্য মানে আমাদের সাধারণ মানুষ থেকে একটু কমই থাকে। উনি বারবার ওই কারণে এখানে পেছন দিকে তাকাচ্ছিলেন। উনি আবার আরেকটা বিষয় চিন্তা করেছিলেন যে বিভিন্ন সময় রাস্তায় তো বিভিন্ন ধরনের মামলা দিতে হয়, অনেক শত্রু লেগে যায়। এমন তো হতে পারে যে এই টাইপের কোন লোকজন রাতের বেলা তাকে একা পেয়ে দুষ্টামি করে ভয় দেখাচ্ছে। ওই সমস্ত চিন্তা থেকেই মূলত উনি বারবার পেছন দিকে তাকাচ্ছিলেন। আর ওনার সাহসও ছিল বটে। কিন্তু শেষবারের বার উনি যখন পেছন দিকে তাকিয়েছেন, তাকিয়ে যা দেখলেন এটা আসলে কোনো মানুষই দেখে শুইতে পারবে না। দুর্বল মানুষ দেখলে সেখানে হার্ট অ্যাটাক করেই মারা যাবে। তো তিনি দেখেন এই পেয়ারা গাছ রয়েছে কয়েকটা, এই পেয়ারা গাছের চিকন ডালে কারা যেন বসে আছে। তাদের পরনে সাদা ধবধবে শাড়ি, খুবই সাদা। চিকন ডালে 2-3 জন মহিলা অবয়ব বসে একজন আরেকজনের চুলে বেড়ি বাঁধছে, আর তাদের লাল অগ্নি শিখার মতো চোখ, যেন আগুন জ্বলছে চোখের মধ্যে। তার দিকে তাকিয়ে দাঁত বের করে খিলখিলিয়ে হাসছে, বিভৎস সেই হাসি। মনে হচ্ছে তাদের দাঁতের মারি একদম চোখ পর্যন্ত উঠে গেছে আর কি, এমন একটা অবস্থা। এই দৃশ্য দেখে উনি তো আল্লাহু আকবার বলে জোরে একটা চিৎকার দিয়ে ওখানে অজ্ঞান হয়ে পড়েছেন। তো ওনার চিৎকারে কিন্তু ওই বাড়ির সবারই ঘুম ভেঙে যায়। তো সবাই তড়িঘড়ি করে এসে দেখেন উনি দরজার সামনে অচেতন অবস্থায় পড়ে আছেন। ওদিকে এই চিৎকারে তার স্ত্রী মানে আমিও ঘুম থেকে উঠে গেছেন। দরজা খুলে দেখেন এই অবস্থা, তার স্বামী এরকম অজ্ঞান হয়ে পড়ে আছে। দ্রুত তাকে ধরে ঘরে নিয়ে যাওয়া হয়। অল্প সময় বলে তার জ্ঞানও ফেরানো হয় আল্লাহর রহমতে। এরপর কি হয়েছে উনি মূলত ঘটনাটা তখন সবাইকে বলেন আর কি। এবার এই মুকুল ভাইয়ের অভিজ্ঞতার কথা আমরা এখন শেয়ার করবো। সেটা হচ্ছে যে উনি নাকি একটা সময় কোনোভাবেই এই ভূত পেতে বিশ্বাস করতেন না বা জিনে বিশ্বাস করতেন না, কিন্তু এই বিশ্বাসটা আসলে ওনার বেশি দিন টেকে নাই। ওনার খালাতো ভাইয়ের মাস্টার্স পরীক্ষা, তখন তিনি পড়ার জন্য তার যে রুমটা, এই রুমটা ছেড়ে মানে ওই খালাতো ভাইয়ের রুমটা ছেড়ে এই মুকুল ভাইয়ের যে ছোট রুমটা সেটা বেছে নেন। তার রুমে কম্পিউটার আছে দেখে উনিও স্বাচ্ছন্দ্যে তার রুমে চলে গিয়েছেন কম্পিউটারে গেমস খেলবেন। তো কম্পিউটারে গেমস খেলতে খেলে রাত প্রায় 12:30 বাজিয়ে ফেলেছেন। তো উনি যে রুমটাতে ছিলেন তার ঠিক উপরেই হলো সেই আম গাছটি, যে আম গাছটা বিশাল একটা ছাদের একটা অংশ ঢেকে ফেলেছে আর কি। তো ঠিক অনেক রাত হয়েছে, উনি ঘুমও পাচ্ছেন। তো উনি গিয়ে বিছানায় শুয়ে পড়েছেন। মুহূর্তের মধ্যে উনি ঘুমিয়েও পড়েন। হঠাৎ রাতের বেলা ওনার ঘুম ভেঙে যায়। তখন ওনার যে বাটন মোবাইলটা ছিল, বাটন মোবাইল ফোন আর কি, সেই ফোনে ঘড়ির দিকে তাকিয়ে দেখেন যে ঠিক রাত 3টা বাজে। কিন্তু এখন ওনার ঘুম আসছে না, মনে হচ্ছে উনি অনেক ঘুমিয়েছেন। উনি ঘুমানোর চেষ্টা করছেন কিন্তু কেন ঘুম আসছে না, কোনোভাবেই মানে ঘুম আসানো যাচ্ছে না। আর তখনই উনি খেয়াল করেন যে ওনার মাথার উপর যে ছাদের যে অংশটা রয়েছে, মনে হলো ওই আম গাছ থেকে কে যেন লাফিয়ে ছাদে নামলো। তো এই ব্যাপারটা ওনাকে খুব বিচলিত করলো, কারণ এখন আমের সিজন না, এই সময় তো আম চুরি করার জন্য কেউ আসবেও না। তাহলে কে এরকমটা আসলো এখানে, কে এলো এখানে? যখন সে প্রথমবার লাফ দিয়ে পড়লো তখন উনি স্পষ্ট অনুভব করলেন বা শুনতে পেলেন যে ঘুঙুরের আওয়াজ হলো। ঘুঙুর আর নুপুরের আওয়াজ উনি খুব ভালো করে চেনেন, কারণ স্কুলে উনি নাট্যশালায় অভিনয় করার সময় ঘুঙুর দেখেছিলেন, আর নুপুর ওনার ছোট বোনেরই আছে। তাই স্পষ্ট বুঝতে পারলেন এটা ঘুঙুর, নুপুর নয়।
সে প্রতিটা পা ফেলে আর ঝুনঝুন ঝুনঝুন আওয়াজ হয়। তো ওনার কৌতূহলী মন আর ছোটবেলা থেকেই যেহেতু ডান পিঠে এবং সাহসী ছিলেন, তাই উনি বিন্দুমাত্র ভয় না পেয়ে সেই শব্দের অনুসরণ করা শুরু করলেন। যত যন্ত্রাংশ আসলে ওখানে ছিল, যেমন কম্পিউটার, ফ্রিজ, ফ্যান, সবগুলো উনি বন্ধ করেছেন। চিন্তা করছেন এই শব্দটাকে আসলে উনি ভুল শুনছেন নাকি ঠিকই শুনছেন। কিন্তু আজব করার ব্যাপার হলো এর একটার আওয়াজও ওই বাইরের আওয়াজের সাথে মেলে না। ঘুর পড়লে যেরকম আওয়াজ হয় ঠিক তেমন আওয়াজ আসলেই হচ্ছিল। তো আওয়াজ দূরে গেলে কিন্তু আওয়াজের একটা তারতম্য হয়, ওই তারতম্য হচ্ছিল। মনে হচ্ছে ওই আওয়াজটা একটু দূরে সরে যাচ্ছে, আবার কাছে আসছে, এরকমটা আর কি। আর এই আওয়াজটা ঠিক ওনার মাথার উপরে ছাদ রয়েছে, ছাদের উপরে ওই আঞ্জুমান মফিদুল ইসলামের যে কবরস্থান আছে, ওই কবরস্থান দিকে নাকি একটু যায় আবার ফেরত আসে। তো যখন ওই কবরস্থান দিকে যায় আওয়াজটা কমে যায়, আবার যখন ফেরত আসে ধীরে ধীরে হেঁটে আসে, তখন শব্দটা বেড়ে যায়। তো এইভাবে আসা যাওয়া এরকম শব্দ হচ্ছে। তো ওনার মনের মধ্যে যতটুকু সাহস ছিল সম্পূর্ণটা কোথায় যেন হারিয়ে যায়। তো উনি তো ওই রুম থেকে বের হয়ে ওনার খালা এবং ছোট বোন যেটা আছে আর কি পাশের রুমে, তাদেরকে ডাকাডাকি করার চেষ্টা করতে থাকেন। কিন্তু তাদের আর ঘুম ভাঙে না। এদিকে তো উনি ভয়ে মনে মনে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এটা পড়ছেন। তো উনি বুঝতে পারছেন না আসলে ওনার সাথে তখন কি হচ্ছে, কেউ কি দুষ্টামি করছে ভয় দেখানোর জন্য, নাকি সত্যি কোনো কিছু হচ্ছে। এই দুইটা দ্বন্দ্বে ভীতু অবস্থায় উনি তো ভয়ে পাথর হয়ে রয়েছেন, আর সূরা কালাম যা জানেন উনি তো পড়ছেন। তো ঠিক যখন ফজর আজানের প্রথম ধ্বনি আল্লাহু আকবার বলে মসজিদের মাইকে উচ্চারিত হয়, ঠিক ওই সময় পর্যন্ত ওই ঘুমের আওয়াজ কিন্তু হচ্ছিল। আর যখন আওয়াজটা থেমে যায় তখন কিন্তু আস্তে আস্তে ওই কবরস্থানের দিকটা থেকে, ওই বাড়ির দিকটাতে কিন্তু ওই ঘুমের আওয়াজটা এগিয়ে আসছিল। আর যখন আল্লাহু আকবার বলা হয় তখন ঠিক ওই জায়গাতেই ওই আওয়াজটা থেমে যায়। এরপরে কিন্তু আর একবারও ওই ঘুমের আওয়াজ পাওয়া যায়নি। এর পরের দিন উনি মসজিদের হুজুরের কাছে গিয়েছেন, সব ঘটনা খুলে বলেছেন। তিনি জবাবে বলেন যে এটা একটা দুষ্টু জিনের কাজ, অনেকদিন যাবতই এই বাড়িতে এরা বসবাস করে, আর সে কিন্তু একা না, তার সাথে আরো অনেক জিন রয়েছে। তুমি যদি দরজা খুলে খালি বের হইতা তাহলে কিন্তু তোমার ক্ষতি করত। হুজুর আরো বলেন যে এই বাড়িটা একসময় বিহারীদের ছিল, তো বিহারীদেরও আগে এখানে যারা ছিল তারা নিজেদের মনোরঞ্জনের জন্য যারা নাচ জানতো বাইরে টাকা দিয়ে ভাড়া করে আনতো। তো এগুলো এখানে হতো, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে তারা চলে যাওয়ার পরও বিভিন্ন সময়ে এই টাইপের ঘুঙুরের আওয়াজ, নুপুরের আওয়াজ শোনা যায়। মূলত এখানে একটা সময় নাচের আসর বসতো, এই জন্যই এই ধরনের শব্দগুলো শোনা যেত বা এখনো শোনা যায়। এছাড়া 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় এই বাড়িতে অনেক খুন হয়েছে, অনেকে আত্মহত্যাও করেছে। এমনকি দুর্বৃত্তরা কয়েকজনকে মেরে এখানকার কয়েকটি গাছের সাথে ঝুলিয়েও রেখেছিল। সেই গাছগুলো অবশ্য এখন আর নাই। হুজুর আরো বলেন যে কোনোভাবেই এই ধরনের আওয়াজে মোহিত হয়ে বাইরে বের হওয়া যাবে না। যখন এই ধরনের আওয়াজ কানে আসবে তখনই দোয়া করে শরীরটা বন্ধ করে নিতে হবে, তাহলে ওরা আর মায়াজাল সৃষ্টি করে বাইরে নিয়ে যেতে পারবে না। এটি ছিল ঘটনা। আর এই ঘটনার কিছুদিন পরেই ওনার আম্মু, মানে মুকুল ভাইয়ের আম্মু এই পিলখানায় কোয়ার্টার পেয়েছিলেন এবং ওই বাসা থেকে এই পিলখানাতে চলে এসেছিলেন। চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন বা ওনারা যে জায়গাগুলো দিচ্ছেন সেই জায়গা কেন্দ্রিক আরো বেশ কিছু ঘটনা ওনার জানা রয়েছে। পর্যায়ক্রমে সেগুলো আমাদেরকে পাঠাবেন বলে জানিয়েছেন, তো আমরা সেগুলোর অপেক্ষায় থাকবো। ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ মুকুল ভাইকে। It's on! The game will be quite fierce and unpredictable. You never know what will happen today. And this is the starting 11 for the visitors. The first half is underway here. A very timely interception. Danger, reverse it for now. Fails to keep the ball. Through ball. Fails to keep the ball. They are looking to create space. Square pass. Fails to keep the ball.
Opening phase of the game complete. Promising signs from both sides. Great opportunity for a great player, but not a great finish. Fails to keep the ball. It's in! Plenty of power on that! That was an amazing save! Firing from the corner. That's a pass of high quality. Keeping possession nicely. Strikes it in the box. Just missed a golden opportunity. Reads the play beautifully. Losing possession. Heavy shot. Goalkeeper relatively untroubled. Oh, that would have been a great start to the game, but that's a bad miss. Long pass. Chance in the box. Goal! There goes the ball. Losing possession. A very timely interception. Losing possession. Ball is behind the line for a goal kick. It's worth a try anyway. Reads the play beautifully. Fails to keep the ball. Good play, one-on-one. Great anticipation there. The goalkeeper has done exceptionally well. Oh dear, looks like the shooter left shooting boots behind. Pressure forced the error. Great power, but poor direction. Great ball. Heavy shot. What brilliant anticipation from the goalkeeper. Trying to find the target man. Fails to keep the ball. The whistle is sounded for half-time in this game. The two teams have swapped sides, and we are now ready for the second half. Tried a through ball. Denied by the keeper. Impressive. Might be able to get in behind the defence. Carrying the ball forward. Heavy shot. Oh, brilliant goalkeeping. Long pass. Striking from long range. Not a real challenge for the keeper. Fails to keep the ball. Glorious goal! Again! Losing possession. Fails to keep the ball. It's in! Plenty of power on that! Nice one! Fails to keep the ball. Heavy shot! Position at the back post. A very timely interception. It's in! Plenty of power on that! Missed only by inches.
Reads the play beautifully. A through ball attempt. Fails to keep the ball. Strikes it from distance. Sensational stop from the keeper. Cross. Oh, they lose possession now. Through ball. They are setting up for a quick one. Losing possession. Fails to keep the ball. That's a definite foul. It looks like a final warning from the referee, but still no card. Losing possession. That's goalkeeping masterclass. Oh, so close. Crossing in from the corner. That's a splendid clearance. Fails to keep the ball. Fails to keep the ball. The referee says that is all for today.